নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। প্রতিবাদ করার অধিকার সকলের আছে, কিন্তু প্রতিবাদ করার ভাষা নিয়ে বিতর্ক তো উঠতেই পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রীলেখা মিত্র যে ভাষায় আক্রমণ করেছেন এবং যে ছবি দেখিয়ে আক্রমণ করেছেন, পরে কিন্তু তিনি ঢোক গিলতে বাধ্য হয়েছেন। শ্রীলেখা মিত্র এখন বলছেন যে তিনি নাকি ওই ছবিটা দেখেনি। হ্যাঁ, শুনেছি বয়স হলে নাকি চোখের পাওয়ার বাড়ে। এই যে আমারও চোখে এখন একটু বয়সজনিত কারণে চোখে পাওয়ার বেড়েছে, প্লাস পাওয়ারও এসেছে, কিন্তু তাতে আমার দৃষ্টিশক্তি এতটা ক্ষীণ হয়ে যায়নি যে কোনটা চাঁদ আর কোনটা মানে বুঝে নিতে হবে, এটার পার্থক্য বুঝবো না। শ্রীলেখা মিত্র এখন ঢোক গিলছেন। কেন তিনি ভয় পেয়েছেন? বামপন্থী মনোভাবাপন্ন শ্রীলেখা মিত্র হোক বা উষসী চক্রবর্তীরা হোক, এরা বরাবরই সিপিএম বাদে অন্য যে কোনো সরকার থাকলে, বিজেপি থাকলে আবার একটু বেশি এদের সমস্যা হয়, একটু সুরসুর একটু কুরকুর এদের করাটা স্বাভাবিক, আইডিওলজিক্যাল ডিফারেন্স। কিন্তু কতটা অবধি যাব? স্বাধীনতার মানে এটা নয় যে আমি উচ্ছৃঙ্খলতা করব, এটা এই ধেড়ি অভিনেত্রীরাও বুঝতে পারছে না। বয়সটা তো কম হলো না, আবার যখন কেস খেয়ে যায় তখন বলে চোখে দেখতে পাইনি। এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় যে তিনি চোখে দেখতে পারেননি। তিনি আবার সোশ্যাল মিডিয়ায় যখন পোস্টটা করেছিলেন তখনও কি দেখতে পাননি? ডিলিট করে দেওয়ার পরেও কি মনে থাকেনি যে কোনটা আমি ডিলিট করছি কোনটা নয়? আসলে তিনি কেস খেয়েছেন, ভয়ঙ্কর কেস খেয়েছেন। শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে মোর দেন 80-র বেশি থানায় অভিযোগ দায়ের হয়েছে। 80টার বেশি থানায় যখন অভিযোগ দায়ের হয়েছে তখন অভিনেত্রী বুঝতে পেরেছেন বিপদটা কিন্তু নাকের উপর দিয়ে যাচ্ছে। যে কোনো মুহূর্তে গ্রেফতার হয়ে যেতে পারেন যদি সরকার মনে করে। আপনি 80 কেন, 100টা থানায় অভিযোগ করতে পারেন। যদি সরকার মনে করেন না, গ্রেফতার করার দরকার নেই, কিচ্ছুটি হবে না, লিখে রেখে দিন। কিন্তু যদি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মনে করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম্মান হয়েছে, আমরা দেখেছি এই যে এসএফআই সিপিএম এর নামে যে মিছিল বেরিয়েছে কলকাতায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, অন্তত সেখানে এবং দিল্লিতেও বটে, সমস্ত জায়গায় যারা জিহাদি মানসিকতার ছেলে মেয়েরা আছে প্রত্যেকে বিজেপিকে কুৎসিতভাবে আক্রমণ করেছে। বিজেপিকে আক্রমণ করার অধিকার আপনাদের 100% আছে, 100% আছে, 100 বার আছে। আপনি বিরোধিতা করুন, রাজনৈতিকভাবে সংসদীয় ভাষার মর্যাদার মধ্যে থেকে প্রতিবাদ করুন, কিন্তু প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারবেন, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারবেন, এবং আপনি যখন দেখছেন ক্যামেরাটা ওখানে আছে, ইচ্ছাকৃত করছেন, লুকিয়েও করছেন না যে আমি আমার ঝাল মেটাচ্ছি, আপনি দেখিয়ে দেখিয়ে আপনার বীরত্ব যখন জাহির করবেন, এই ধরনের আরশোলা, এই ধরনের টিকটিকি, এই ধরনের যে কোনো নর্দমার কিটের সঙ্গে এটাই করা উচিত। শ্রীলেখা মিত্র অভিনেত্রী হতে পারেন, তিনিও যেটা করেছেন সেটা কখনোই কাম্য ছিল না। তিনিও এই আরশোলা, এই কীট পতঙ্গের দলে নিজের নাম লিখিয়েছেন এই ঢেড়ে বয়সে। এর আগেও আমরা দেখি যে বিভিন্ন ইস্যুতে তিনি সরব হয়েছেন, এবং কোন কোন ইস্যুতে সরব হন, সেই ইস্যুতেই সরব হন যেই ইস্যুতে সিপিএম এর ন্যারেটিভকে সমর্থন হবে, এবং ঘোষিতভাবে তিনি নিজেকে বামপন্থী বলে নিজেকে গণ্য করেন। 2021-এর আগে তিনি সরাসরি বামেদের ব্রিগেডে চলে গিয়েছিলেন। তার হয়তো টিকিটের আশা ছিল, আবার নাও থাকতে পারে। তো 2021-এর পর তাকে আমরা আর সিপিএম এর সঙ্গে আর মাখামাখা করতে দেখিনি টিকিট না পাওয়ার পরে। কিন্তু হঠাৎ আরশোলাদের ভিড়ে তিনি তার নাম লিখিয়েছেন। তার মনে হয়েছে যে তিনিও একজন প্রকৃত আরশোলা, তাই এই সমাজটাকে চেটে খেতে হবে, এই সরকারের বিরোধিতা করতে হবে। তিনি বিরোধিতা করার, আবারও বলছি, বিরোধিতা করার অধিকার প্রত্যেকের আছে। আমরাও বিভিন্ন ইস্যুতে সরকারের বিরোধিতা করি, আমরাও বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করি। সমালোচনা করার অধিকার, আবার বলছি, সকলের আছে। কিন্তু প্রধানমন্ত্রীর এই ধরনের বিকৃত ছবি তার বিকৃত মানসিকতার পরিচয় দেয়। নিউ টাউন থানাতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়ে গেছে, বিজেপির তরফ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে আরো ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন এই বাম মনোভাবাপন্ন অভিনেত্রী, যার নাম শ্রীলেখা মিত্র। কুকুর বড় ভালোবাসেন, কুকুর অবলা জীব, কুকুর নিরীহ প্রাণী, কিন্তু কুকুরের সঙ্গে থাকতে থাকতে তার মানসিকতায় কতটা বদল এসেছে সেটা আমরা জানি না। এ বিষয়ে আমরা কথা বলবো সরাসরি বিজেপি নেত্রী সন্দীপা চক্রবর্তীর সঙ্গে।
আমাদের প্রতিনিধি এসোনা কুন্ডু তার সঙ্গে কথা বলেছেন, তার ইন্টারভিউটা সরাসরি আপনাদের কাছে আমরা তুলে ধরবো। বিকৃত একটি ছবি, দেশের প্রধানমন্ত্রী বিজেপির না, শুধুমাত্র দেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র কংগ্রেসের না, দেশের প্রধানমন্ত্রী মানে সবার, প্রত্যেকটা মানুষের প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীকে এই শ্রীলেখা মিত্র যিনি অতি বাম মানসিকতা রাখে, এবং যে কাণ্ডটা উনি করলেন, উনি বললেন যে উনি নাকি দেখতে পাননি সেই ছবিটা। তো ম্যাডামকে বলবো, ম্যাডাম আপনার হয়তো চোখের পাওয়ার কম হয়ে গেছিল, আপনি চশমা নিয়ে যাননি, আপনি তখন দেখতে পাননি, কিন্তু যখন আপনি ফেসবুকে পোস্ট করলেন তখন তো ভালোভাবে দেখতে পেয়েছেন, তখন কেন পোস্টটা করতে গেলেন? তো এইগুলো বেসিক্যালি হচ্ছে এই যে অতি বাম মনস্ক বামপন্থী যারা আছে, তারা দেখাতে চায় তারা প্রচন্ড ইন্টেলেকচুয়াল, প্রচন্ড লিটারেট। বেসিক্যালি ওরা যে বিকৃত মানসিকতার, ওদের যে মোরাল ব্যাংক্রাপসি ঘটে গেছে, শ্রীলেখা মিত্র সেই মানসিকতার, বিকৃত মানসিকতার প্রমাণ। ব্যক্তি শ্রীলেখা মিত্রকে নিয়ে লিটারালি আমাদের বলা মতো রুচিতে বাঁধে আমাদের, কিন্তু এই মানসিকতা কিভাবে এলো, কোন মতাদর্শ থেকে এলো, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। আবারও বলছি, অতিবাম। এবং সিজেপির এই যে আমরা যে দেখছি আজকালকার দিনে ছোট ছোট বাচ্চারা বা জেনজি যারা আছে, ওরা গিয়ে কি করছে, প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারছে, ভারতের পতাকা পায়ের নিচে রাখছে। এই শ্রীলেখা মিত্রদের মতো মানুষেরা হচ্ছে এই বাচ্চাদেরকে মাথায় বিষ ঢুকিয়ে দিচ্ছে। আবারও বলছি, মা বাবাদের, আমাদের ভারতবর্ষের প্রতিটা মা বাবাকে অনুরোধ জানাবো, আপনারা আপনাদের বাচ্চাকে এই শ্রীলেখা মিত্রদের মতো যে বিষাক্ত বিকৃত মানসিকতার, সিপিআইএম এবং অতি বাম মনোভাবাপন্ন মানসিকতার যে মানুষগুলো আছে, মানুষরূপী অমানুষগুলো আছে, সেগুলো থেকে দূরে রাখুন। আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু আপনাদের হাতে। আজকের দিনে আপনাদের বাচ্চারা ভুলবশত তাদের দ্বারা প্রভাবিত হয়ে এরকম, ভগবান না করে, ঈশ্বর না করে, এরকম কিছু করে বসুক যাতে তাদের যে ক্যারিয়ারটা আছে, তাদের যে সুন্দর জীবনটা আছে, আগামীটা আছে, সেটা নষ্ট হয়ে যাক। আচ্ছা, এই যে শ্রীলেখা মিত্র দেশের প্রধানমন্ত্রীকে এরকম অপমান করে, এবং এর আগেও দেখা গেছে অনেকে নেতাজিকে অপমান করেছেন, এবং অনন্ত মহারাজ তিনিও নেতাজিকে অপমান করেছেন, এটাকে দেখা গেছে। মানে এটা কি একদম কালচার হয়ে দাঁড়াচ্ছে যে দেশের প্রধান বা বলুন মনীষী যারা আছে তাদেরকে মানে অপমান করাটা কি একটা কালচার হয়ে দাঁড়াচ্ছে? দেখুন, সিপিআইএম এর এই কালচারটা তো বহু পুরনো। নেতাজিকে তো তোজোর কুকুর ফুকুর বলেছিল সিপিআইএম, স্বামী বিবেকানন্দকে অপমান করেছিল, রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের অপমান করেছে সিপিআইএম। বেসিক্যালি সিপিআইএম এবং অতিবাম, এআইডিএসও, নকশাল, মাওবাদী যারা আছে, ওরা আমাদের যে ভারতের সংস্কৃতি, ভারতের কৃষ্টি, সেটাকে ওরা মানেই না। আমাদের ভারতের ঐতিহ্য মানেই না। ওরা সম্পূর্ণভাবে চীনের দালাল রূপে ভারতবর্ষে কাজ করে। ওরা সম্পূর্ণরূপে ডিপ স্টেটের এজেন্ট হয়ে কাজ করে, জর্জ সোরোসদের হয়ে কাজ করে, যে কিভাবে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়। আমরা বলি যে একতাই শক্তি, এই একতার মধ্যে ঢুকে, ঘুণ পোকার মতো ঢুকে বা তেলা পোকার মতো ঢুকে, সেই একতাটাকে কিভাবে নষ্ট করা যায়, বামেদের, অতি বামেদের এটাই একমাত্র সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা। সুতরাং আমরা অবাক হচ্ছি না যে এই শ্রীলেখা মিত্র বলুন বা এই বামেরা যেরকম ভাবে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছে, আমরা অবাক হচ্ছি না, কেননা এরা এই টাইপের মেন্টালিটি, এই টাইপের ম্যাটেরিয়াল নিয়েই চলে ওদের মস্তিষ্কে। এবার দেখতে হবে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এখন অবধি যতটুকু জানি পশ্চিমবঙ্গের টোটাল 81টা থানায় এফআইআর রুজু করা হয়েছে। যতটুকু শুনেছি ব্যাঙ্গালোরে হয়েছে, যতটুকু শুনেছি গুজরাটে হয়েছে। এখন আমরা মহিলা মোর্চা থেকে এসছি নিউ টাউন থানায় এফআইআর রুজু করতে। এবার সময় বলবে যে শ্রীলেখা মিত্রের জন্য শ্রীঘর অপেক্ষা করছে না মানসিক রোগীর হাসপাতালের কোনো বিছানা।
আচ্ছা, এই যে আপনি সিজেপির আন্দোলন নিয়ে বললেন, বাট সেখানে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম সোমবার দিনকে এই সিজেপির আন্দোলনে যোগদান করার কথা বলেছিল, কিন্তু দেখা গেল যে তার আগেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফা প্রধানমন্ত্রী সহ সবাই মেনে নিয়েছে এবং গ্রহণও করা হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে মমতা ব্যানার্জির কি এই চালটাও বঞ্চিত হলো? মানে ওনার কি সময়টা এতটাই খারাপ যাচ্ছে? ওনার শনির দশা লেগেছে, ওনার একটু পুজো আচ্চা করা উচিত। এই বাইরে বেরিয়ে লাফালাফি না করে, বয়স হয়েছে, বয়সের একটা ভার আছে, সুতরাং ওনাকে সবকিছু থেকে সন্ন্যাস নিয়ে এই মুহূর্তে ওনার একটু পুজো আচ্চা করা উচিত, যেটা আমাদের বাড়ির জেঠিমা, দিদিমা, কাকিমারা করেন এই বয়সে এসে আধ্যাত্মিকতার পথে গেলে মনে হয় যে আগামী প্রজন্ম, নো ডাউট মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী হিসেবে খুব ভালো, তো ওনার এই গুণটাকে মনে রেখেই হয়তো আগামী প্রজন্ম ওনাকে যে সম্মানটা উনি হারিয়েছেন সেই সম্মানটা হয়তো কিছুটা হলেও ফিরে পাবেন। এবার প্রশ্ন এলো যে সিজেপিকে সমর্থন করা বা সিজেপির মঞ্চে যাওয়া। দেখুন, মমতা ব্যানার্জির কাছে আজকে কিচ্ছু নেই, না আছে জনসমর্থন, না আছে নিজের দল, কিচ্ছু নেই। সুতরাং খড়কুটো ধরে তো বাঁচতে চাইবেই। যে জনপ্লাবন এসেছে, যে জনজোয়ার এসেছে বিজেপির পক্ষে, সেখান থেকে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছেন। মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে মমতা ব্যানার্জির দ্বারা লড়াই দেওয়া সম্ভব হবে না, এবং মমতা ব্যানার্জির যে পরম স্নেহের যুবরাজ, প্যারাশুট ড্রপড নেতা অভিষেক ব্যানার্জি একটি চোরটা চিটিংবাজ, ওর দ্বারা আরো কিছু হবে না। ও রাস্তায় নামলে আবার ডিম থেরাপি খাবে। এবার শুধু ডিম না, আরো অনেক কিছু থেরাপি হতে পারে অভিষেক ব্যানার্জির এগেনস্টে। তো ভয়ে নিজের আদরের পুত্র সম অভিষেককেও রাস্তায় নামতে দিতে পারছেন না উনি। তৃণমূল নেই, তৃণমূল উঠে গেছে। তো এখন হাতের সামনে যাই পাবে সেটাকে নিয়ে ইস্যু করে সেটা নিয়েই বাঁচতে চাইবেন। আমরা ওনারও সুস্থতা কামনা করছি। আচ্ছা, এই যে আপনি আন্দোলন নিয়ে বলেন, ধর্মতলায় একটি আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনে একদম ধুমধুমার অবস্থা হয়েছে। দেখা গেছে যে সেখানে সাংবাদিকদের অবধি প্রচন্ডভাবে হেনস্থা করা হয়েছে, মানে হাসপাতালে ভর্তি ছিল বহু সাংবাদিক। মানে সেখানে 90% যে ছাত্র ছিল তারা কি আদেও পড়ুয়া, তারা কি আদেও ছাত্র, একটা প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, সেখানে এরকম সব জামাতি সংগঠনের নেতাগুলোকেও দেখা গেছে। তো আমরা জানতে চাইছি, এই যে এসএফআই একটা কজের জন্য তাদের আন্দোলন এটাকে করেছেন, মিছিল সংগঠিত করেছেন, সেখানে এই জামাত গোষ্ঠীর নেতাগুলো কি নিট স্টুডেন্ট? এটা তো সিপিআইএম কে তো উত্তরটা দিতে হবে, আইএসএফ কে উত্তর দিতে হবে, এআইডিএসও কে উত্তর দিতে হবে, যারা সেই মিছিলে সামিল ছিল। এবং এই যে এলিমেন্টগুলো, অ্যান্টি সোশিয়াল এলিমেন্টগুলো, এতগুলো বছর ধরে তৃণমূলের ছাতার তলায় থেকে এদের বার বেড়েছে। আজকে তৃণমূল নেই বলে এদেরকেও একটা ছাতার তলা তো লাগবে। সুতরাং কাকে না, সিপিআইএম কে। কেননা সিপিআইএম বলে যে সিপিআইএম আমরা ক্যাডার বেসড পার্টি, বেসিক্যালি সিপিআইএম হচ্ছে গুন্ডা বেসড পার্টি। যখন 34 বছরের রাজত্ব সিপিআইএম করেছে, তারপর যখন পালাবদল ঘটলো, দেখলাম আমরা সিপিআইএম এর যতগুলো চোরটা গুন্ডা আছে, মাস্তান আছে, সব তৃণমূলে গেছে। আজ তৃণমূল নেই বলে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন সিপিআইএমও তাদেরকে আয় খুকু আয় বলে সাদরে বুকে জড়িয়ে ধরেছে। এবং সিপিআইএম এর দায় নেওয়া উচিত। হাত তুলে দিলে, এই যে সিপিআইএম হাত তুলে দিয়েছে যে না বাইরে থেকে এসে করিয়েছে, আমি আপনাদের দেখাতে পারবো এইবার বাম মনোনীত আইএসএফ পার্টি আপনার 1 মিনিট দাঁড়ান, এটাও আমি সেভ করে রেখেছি। এই যে দেখুন, মগরাহাট থানার 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ প্রার্থী আব্দুল আজিজ আল হাসান, যার নামটা 5 নম্বর বোতামে ছিল, নওশাদের সাথে এই লোকটার প্রচারের ছবি, সুজন চক্রবর্তীর সাথে এই লোকটার প্রচারের ছবি। তারপরে এই কিছুদিন আগে যে এলিমেন্টটা ধরা পড়েছে, যে জেহাদি, এই লোকটাকে ধরা হয়েছে, যে কিনা বিভিন্ন জায়গায়, এই মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা মানে কমিউনাল একটা রাইট লাগাবার চেষ্টা করেছিল ভোটের আগে। তার সাথে এর ছবি আরো দেখাচ্ছি। সে কি টুইট করেছে,
সে মেসেজ করেছে যে যেভাবে এই মুসলিম ছেলেগুলো, যে অ্যান্টি সোশ্যাল গুলোকে এখন ধরপাকড় করা হচ্ছে, যারা এই হুজ্জুতি করেছে, যারা সরকারি প্রপার্টি ভাঙচুর করেছে, যারা প্রধানমন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রীর ছবি এগুলোকে বিকৃতভাবে প্রদর্শন করেছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, এই লোকটি বলেছে, মগরাহাটের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী বলেছেন যে এই ছেলেগুলোকে রাস্তায় নামাবার দায়িত্ব সিপিআইএম, আইএসএফ, এআইডিআইসি এদেরকে নিতে হবে। সুতরাং সিপিআইএম কে এর উত্তর দিতে হবে। সিপিআইএম এর কাছ থেকে সিপিআইএম কে তো এবার ছাড়া যাবে না, মানুষ ছাড়বে না। সাংবাদিকদের উপর নিগ্রহ, নারী পুরুষ, মহিলা পুরুষ কিচ্ছু দেখেনি, রাস্তায় ফেলে পিটিয়েছে, যে শারীরিক এবং মানসিক নিগ্রহ করা হয়েছে। এটা যদি অবিলম্বে বন্ধ না হয়, এই কালচার, যে কালচারটা সিপিআইএম আমল থেকে শুরু হয়েছে, তৃণমূল আমলে হয়েছে, বিজেপির আমলে তো আমরা হতে দেব না। কেননা এই কালচার বন্ধ করাবার জন্যই, এই অঙ্গীকারবদ্ধ হয়েই মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপি মানুষের কাছে ভোট চাইতে গেছে এবং বিজেপি জিতেছে। এটা বিজেপির দায়িত্ব এবং বিজেপি সরকার, শুভেন্দু বাবুর সরকার এই দায়িত্ব খুব ভালোভাবে পালন করবে। আপনারা দেখে নেবেন পশ্চিমবঙ্গে সাংবাদিকরা আগামী দিনে খুব সুন্দর এবং সুস্থ পরিবেশে তাদের কাজটা করতে পারবেন। একদম শেষ দুটো প্রশ্নে আসবো, যে সেবাশ্রয় যে ক্যাম্প, সেই ক্যাম্প নিয়ে একাধারে একাধিক জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে এই যে ক্যাম্প হলো, এই ক্যাম্পের চেম্বারগুলিতে যারা বসতেন তাদের বেশিরভাগের চিকিৎসকরা যারা প্রেসক্রাইব করতেন সেই ওষুধ হচ্ছে কি না সহায়িকা দেখে, মানে সহায়িকার সাহায্যে ওষুধ প্রেসক্রাইব করতেন, যেখানে হচ্ছে দুটি পাতা থাকতো, সেখানে কি কি ওষুধ দেওয়া হবে এবং কতটা ডোজ দেওয়া হবে সেসব সমস্ত কিছু লেখা থাকতো, সেই অনুযায়ী হচ্ছে ওষুধ দেওয়া হতো। মানে তারা কি আদেও চিকিৎসক? দেখুন, পশ্চিমবঙ্গে যে নেতা নিজের পিসিকে সহায়ক বানিয়ে নেতা হয়েছে, সেই ছেলেটার 2 নম্বরই স্বাস্থ্য কেন্দ্রে। আপনারা কি মনে করেন যে অরিজিনাল ডাক্তাররা থাকবেন? সেবাশ্রয়ে ভুয়ো ডাক্তার, বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ভুয়ো ডাক্তার, যে রাজ্যের নেত্রী এবং নেত্রীর ভাইপো, বিশেষ করে ভাইপো অভিষেক ব্যানার্জি, ও তো নিজেই ভুয়ো। তো যে লোকটা ভুয়ো, যার জন্ম পঞ্জিকা ভুয়ো, তো সেই লোকটা যে কাজটা করবে সেটা ভুয়ো হবে না। এতে যদি আপনারা অবাক হন, আমরা অবাক হই না, কখনো হইনি। একটা ভুয়ো, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত 2 নম্বরই একটা মানুষ, সে কখনো ভালো কাজ করতে পারে না। আমরা তখনই আমরা প্রশ্ন তুলেছিলাম যে রাজ্যে সুপার স্পেশালিটি, সোকল সুপার স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি হাসপাতাল নাকি ওর পিসি করে দিয়েছে, দালান নীল সাদা রং করিয়ে দিয়ে সেটার নাম মাল্টি স্পেশালিটি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল রেখে করে দিয়েছে। তাহলে প্যারালাল মেডিকেল সিস্টেম চালাবার কি প্রয়োজন? একই বাড়ির ছাদের তলায় থেকে পিসি বলছে রাজ্যের সরকারি চিকিৎসা ব্যবস্থা উন্নত মানের, আর তার নিজের ভাইপো একটা প্যারালাল মেডিকেল সিস্টেম শুরু করে দিয়েছে। মানুষকে বোকা বানাতে চেয়েছিল, মানুষের পকেট লুটতে চেয়েছিল, মানুষের প্রাণ নিয়ে খেলতে চেয়েছিল এই পিসি ভাইপো দুজনে। সেই জন্য আজকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে এই দুজনকেই। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই সেবাশ্রয় কোনো মানে যে ক্যাম্প, সেই ক্যাম্প ঘিরে এমন মুখ খুললেন হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে এই সেবাশ্রম যখন ক্যাম্প রয়েছে, তাহলে সেই সেবাশ্রয় যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে নিজের চোখই দেখাচ্ছেন না কেন, একদম প্রশ্ন করে এবং খোঁচা দিলেন এবং বললেন যে এই সেবাশ্রয় ক্যাম্পের আড়ালে নাকি বেআইনি আর্থিক লেনদেন হয়। তিনি এমনটাই অভিযোগ করলেন। এতদিন পর তাহলে মুখ খোলার কারণ? দেখুন, ঋতব্রত বাবুর মুখ খোলা নিয়ে আমি কিছু বলতে পারবো না। এবার ঋতব্রত বাবু কোথায় মুখ খুলবেন, কখন মুখ খুলবেন, কি বিষয়ে মুখ খুলবেন, সেটা তো ঋতব্রত বালিষ্ঠটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল এবং তার নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানেন। তবে হ্যাঁ, এখন তিনি মুখ খুলছেন, আগে কেন মুখ খুলেননি? আগে মুখ খুললে মানুষকে এই দুর্নীতির সামনে পড়তে হতো না, এরকম ভাবে প্রাণ সংশয় হতো না মানুষের, এরকম ভাবে ভুয়ো চিকিৎসা করাতে হতো না। তো দেখতে গেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো লোকেরা যারা ওই সময়ে মুখ চুপ করে বসে থেকেছে নিজেদের আখের গোছাবার জন্য, তেলের বাটি হাতে নিয়ে চলেছে, তাদের সাথেও মানুষ যা করার করেছে। কিন্তু আজকে অভিষেক ব্যানার্জিকে যদি আমরা দোষারোপ করি, এই দোষের ভাগিদার ঋতব্রত সহ
ওই তৎকালীন সময়ে যারা যারা তৃণমূলটা করেছেন এবং মুখটা বন্ধ রেখেছেন নিজেদের সুবিধের জন্য, তাদের প্রত্যেকটা লোক দায়ী, প্রত্যেকটা মানুষ দায়ী। আমরা সুখেন্দু বাবুকেও দেখেছি আরজি করের সময় উনি প্রতিবাদ করেছেন এবং সেই জন্য ওনাকে রিজাইন দিতে হয়েছে, ওনাকে বের করে দেওয়া হয়েছে, আমরা দেখেছি সেটাও। আমরা তাদেরকে নিয়ে বলছি না, আমরা কেননা সুখেন্দু বাবু ওরা সিস্টেমে থেকে সিস্টেমকে প্রশ্ন করেছেন, সিস্টেমের দিকে আঙুল তুলেছেন, এটা করতে বহুত বড় বুকের পাটা লাগে। কিন্তু ঋতব্রতরা হচ্ছে সুবিধাবাদী পাঁচিলে বসা থাকা গিরগিটি। ঋতব্রত, আবারও বলছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কখন মুখ খুলেন, কিসের জন্য মুখ খুলেন, আর তখন মুখ খুলে কি করেন, বলেন না কি করেন, সেটার দায়ভার বিজেপি নেবে না, রাজ্যের মানুষও নেবে না। ওরা যা করেছে সেটা কড়ায় গন্ডায় হিসেব নিকেশ লিগেলি হবে। অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেলে, যার নাম পলিটিক্যাল ডেইলি। এতক্ষণ এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে ছিলাম আমি পঙ্কজ বিশ্বাস। আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলেই ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।